হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল স্টুডেন্টস। ওয়েলকাম টু বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা 40টা এমসিকিউ সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো আগামী দিনের সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই ক্লাসটি আমরা মেনলি রেলওয়েকে ফোকাস করে ক্লাসটি করানো হয়েছে, যেমন আরআরবি জেই, আরআরবি এলপি, আরআরবি গ্রুপ ডি, এই সমস্ত পরীক্ষার জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করো। আর আজকে যেহেতু রবিবার, তোমাদেরকে বলা হয়েছিল যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করানোর জন্য, তার জন্য আমি 40টা এমসিকিউ প্রশ্ন পুরো বেছে বেছে প্রশ্ন এনেছি, যেগুলো আগামী দিনে তোমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ হবে ক্লাসটি। আর আমাদের ক্লাস প্রতিদিন সকাল 8টা থেকে আছে, প্রতিটা দিন সকাল 8টা থেকে। আমি রুটিনটা তোমাদের দেখিয়ে দিই। যেমন সকাল 8টা থেকে রেলওয়েকে ফোকাস করে সায়েন্সের এমসিকিউ কোশ্চেন করানো হচ্ছে এখানে প্রতিটা দিন, ঠিক আছে? সায়েন্সের এমসিকিউ কোশ্চেন করানো হচ্ছে। আর আজকে সানডে, আজকে রেলওয়ের পিওয়াইকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। আর যেমন সন্ধ্যে 6টা, রাত 8টায় তোমাদের প্রতিদিন 3টে করে ক্লাস আছে। সকাল 8টায়, সন্ধ্যে 6টায় আর রাত 8টায়। যেমন সন্ধ্যে 6টায় পঞ্চায়েত আর ডাব্লিউপি কেপিকে ফোকাস করে জিকে কোশ্চেন করানো হচ্ছে। এখানে টপিক ওয়াইজ কোশ্চেন করা হয়, ঠিক আছে? টপিক ওয়াইজ জিকে প্রশ্ন এখানে করানো হয়। আর যেমন রাত 8টায় হচ্ছে পঞ্চায়েতকে বেস করে ইংলিশ এমসিকিউ কোশ্চেন করানো হচ্ছে। অবশ্যই তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করো। আর তোমাদের প্রতিটা দিন 3টে করে মক নেওয়া হয়, প্রতিটা দিন। মানে খালি সোম থেকে শনি, রবিবারে মক নেওয়া হয় না। রোববারে হচ্ছে পঞ্চায়েতে পুরো ফুল মক নেওয়া হয় দুপুর 12টা থেকে। যেমন আমাদের সপ্তাহে মানে প্রতিটা দিন 3টে করে যেমন মক নেওয়া হয়, দুপুর 12টা, সন্ধ্যে 6টা আর রাত 10টাতে। দুপুর 12টায় যেমন ম্যাথ যে মক নেওয়া হয় প্রতিটা দিন। আর রবিবারে 12টা থেকে পঞ্চায়েতের জন্য পুরো ফুল মক নেওয়া হয়, 100 নম্বরের পঞ্চায়েতের জন্য পুরো ফুল মক নেওয়া হয়। তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে এই মকটা দিও। আর সন্ধ্যে 6টায় যেমন পঞ্চায়েতের জন্য জিকে মক নেওয়া হয়, আর রাত 10টা হচ্ছে ইংলিশ মক নেওয়া হয়। অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে এই মকগুলো তোমরা দিতে পারবে। আর আমি বলে দিই, আমাদের এখানে টেলিগ্রাম চ্যানেলে সমস্ত ক্লাসের নোটিফিকেশান থেকে শুরু করে ডেলি ফ্রি মক, সমস্ত চাকরির পরীক্ষার আপডেট, স্টাডি ম্যাটেরিয়াল, সাপ্তাহিক ফ্রি ফুল মক টেস্ট। আর আজকে রবিবার, আজকে তোমাদের বলা হয়েছিল যে কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক দেওয়ার কথা বলা হয়েছিল। আজকে তোমাদের পাবলিশ হবে বইটা। তোমরা অবশ্যই বুকটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে বুকটা নিয়ে নিও। আর তোমরা যারা যারা ভিডিওটি নতুন দেখছো, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা একবার করে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে রবিবার দুপুর 12টা থেকে তোমাদের মক নেওয়া হবে। অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে মকটা দিও। পুরো 100 নম্বরের ফুল মক, পুরো গ্রাম পঞ্চায়েত লেভেলকে এই মকটা করানো হয়েছে। মানে তোমাদের যেটা পঞ্চায়েতে যেমন সামনে এক্সাম আসছে, সেই লেভেল অনুযায়ী তোমাদের মকটা করানো হয়েছে। অবশ্যই তোমরা মকটা দিও। চলো তাহলে আমরা প্রথম প্রশ্নের দিকে যাই। প্রথম প্রশ্ন তোমাদের সামনে, নিম্নলিখিতদের মধ্যে কে পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেছেন? এই পরমাণুর যে নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন সেটি কে আবিষ্কার করেছিলেন? যে থমসন, যে চ্যাডউইক, নেলস বোর, না রাদারফোর্ড? তোমরা 1 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, ঠিক আছে? রাদারফোর্ড আবিষ্কার করেছিল। যদি বলা হয় তিনি পরমাণুর নিউক্লিয়াস কবে আবিষ্কার করেছিল, এই নিউক্লিয়াস আবিষ্কার করেছিল রাদারফোর্ড 1911 সালে। ডেটটা মাথায় রেখো, তোমরা পরীক্ষায় বহুবার দিয়েছে। 1911 সালে তিনি আবিষ্কার করেছিল। আর তোমরা জানো যে আমাদের পরমাণুর ভিতরে নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর হচ্ছে কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে। এটা মাথায় রেখো তোমরা, প্রোটন আর নিউট্রন থাকে। আর এই যে আমাদের নিউক্লিয়াসের মানে নিউক্লিয়াস তো এইটা, এদের বাইরের কক্ষপথে হচ্ছে কি ঘুরে থাকে, এদের কক্ষপথে হচ্ছে ইলেকট্রন, মানে ইলেকট্রন চারিদিকে ঘুরে থাকে, ঠিক আছে? মানে চারিদিকে ঘুরে বেড়ায় ইলেকট্রনগুলো। এই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন হচ্ছে ঘুরে বেড়ায়, এরকমভাবে পাক খেতে খেতে থাকে। এটা মাথায় রেখো তোমরা। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। পরমাণুর গ্রহাণু মডেল কে উদ্ভাবন করেছিলেন, যেখানে ইলেকট্রন নির্দিষ্ট শক্তি স্তরে নিউক্লিয়াসের চারপাশে ঘোরে? এই যে ইলেকট্রন আমি বললাম যে শক্তি স্তরে চারপাশে ঘোরে, সেটি প্রথম মানে কে মডেলটা কে দিয়েছিল, ধারণাটা কে দিয়েছিল? নিলস বোর, থমসন, আর্নেস্ট রাদারফোর্ড, না দিমিত্রি মেন্ডেলিভ? এটার উত্তর কী হবে, তোমরা সবাই উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশান নাম্বার এ, নিলস বোর প্রথমেই ধারণাটি দিয়েছিল যে নিউক্লিয়াসের চারিপাশে ইলেকট্রন মানে চারিদিকে ঘুরে বেড়ায়, ঠিক আছে? এটা তো নিউক্লিয়াস, আমি যেটা বললাম এটা হচ্ছে নিউক্লিয়াস। আমি একটু মুছে দিই, আমি ভালো করে বোঝাই। যেমন এটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের বাইরের চারিপাশে কক্ষপথ আছে, এই কক্ষপথের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরে থাকে মানে ঘুরে বেড়ায়। আর নিউক্লিয়াসের যে বাইরের কক্ষপথ, এই কক্ষপথের নাম হচ্ছে কে, ঠিক আছে? তারপরেরটা হচ্ছে এল, তারপরেরটা হচ্ছে এম, তারপরেরটা হচ্ছে এন। এইভাবে মানে এই কক্ষপথকে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? কক্ষপথের নাম এগুলো। প্রথমেরটা হচ্ছে কে, তারপরেরটা এল, তারপরেরটা এম, তারপরেরটা এন, এইভাবে
মানে বাইরের কক্ষপথ এইভাবে প্রকাশ করা হয়েছে, এটা মাথায় রেখো। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। যে মৌলের ক্ষুদ্রতম কণা তার ধর্ম বজায় রাখে তাকে কি বলে? যে মৌলের ক্ষুদ্রতম কণা তার ধর্ম বজায় রাখে তাকে কি বলে? ইলেকট্রন, যৌগ, পরমাণু না প্রোটন? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার সি, পরমাণু বলে তাদের। বুঝেছো? আমি যদি বলি তোমাদের পরমাণু, এই পরমাণু কাদের বলে? পরমাণু, যে তুমি একটা পদার্থ নাও, যে হচ্ছে একটা লোহার একটা মানে লোহার একটা পেরেক বা একটা কাঠের কোনো কিছু নিলে, ঠিক আছে, ওই পদার্থের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা, মানে লাস্টে মানে এমন মানে ছোটো ছোটো তাদের করা হবে, লাস্টে আর ভাঙা যাবে না, মানে এত ক্ষুদ্র কণা, ওই ক্ষুদ্র ক্ষুদ্র কণা অবিভাজ্য কণা দ্বারা মানে অবিভাজ্য কণা দ্বারা গঠিত, তাদেরকে পরমাণু বলে। মানে লাস্টে তাদের আর ভাঙা যাবে না, তাদেরকে পরমাণু বলে। এটা মাথায় রাখবে তোমরা। আর যদি বলা হয় পরমাণু, এই পরমাণুর নামটা প্রথম কে দিয়েছিল, বা এই ধারণা প্রথম কে দিয়েছিল পরমাণুর? এই পরমাণুর প্রথম ধারণা বা নাম দিয়েছিল হচ্ছে মহর্ষি কণাদ, ঠিক আছে, মহর্ষি কণাদ দিয়েছিল নাম, তোমরা মাথায় রেখো। তারপরে মানে যদি বলা হয় পরমাণুর নাম তো দিয়েছিল মহর্ষি কণাদ, আর তারপরে যে হচ্ছে নাম দিয়েছিল, তার নাম পরে দিয়েছিল অ্যাটমস দিয়েছিল, অ্যাটোমস। এই অ্যাটোমাস নামটা কে দিয়েছিল তোমাদের মনে আছে? এই অ্যাটোমাস নামটা দিয়েছিল ডেমোক্রেটিস দিয়েছিল, ঠিক আছে, ডেমোক্রেটিস সে একই কথা বলেছিল। ডেমোক্রেটিস বলেছিল যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর নাম দেয়, মানে এই ডেমোক্রেটিস যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, ওই ক্ষুদ্র ক্ষুদ্র কণার নাম দেয় অ্যাটোমাস, আর মহর্ষি কণাতে ক্ষুদ্র ক্ষুদ্র কণার নাম দিয়েছে হচ্ছে পরমাণু। এটা মাথায় রেখো তোমরা। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। মস্তিষ্কের প্রধান চিন্তাশীল অংশ যা বিভিন্ন গ্রাহক থেকে সংবেদনশীল প্রবণতা গ্রহণ করে তা হলো কি? তোমরা এটার উত্তর করার চেষ্টা করো। মস্তিষ্কের যে প্রধান চিন্তাশীল অংশ যা বিভিন্ন গ্রাহক থেকে সংবেদনশীল প্রবণতা গ্রহণ করে তা হলো কি? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, মেরু মস্তিষ্ক না পশ্চাৎ মস্তিষ্ক? তোমরা এটার উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর কি? যদি আমি বলি যে মানব মস্তিষ্ক কয়টি, মানে কয় প্রকারের, এটা মনে রাখবে তোমরা, যে মানব বা মানব দেহের যে মস্তিষ্ক আছে সেটা হচ্ছে 3 প্রকারের, ঠিক আছে। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, যেটা আমরা সামনের দিকে, আর একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, আর একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, এই 3টে মস্তিষ্ক। আর অগ্র মস্তিষ্ক সব থেকে বড়, এটা মাথায় রেখো তোমরা। তাহলে এটা 4 নম্বরের কোশ্চেনের উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার এ, অগ্র মস্তিষ্ক হবে এটার উত্তর। আর অগ্র মস্তিষ্কেরও ভাগ আছে, যেমন আছে অগ্র মস্তিষ্ক, যেমন সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। যদি বলে সেরিব্রামের কাজ কি? সেরিব্রামের কাজ হচ্ছে যেমন আমাদের আইকিউ লেভেল, তারপরে হচ্ছে মেমোরি, তারপরে যে আমাদের কোনো কিছু জিজ্ঞাসা করার যে একটা মানে ভাবনা আসে, বা থিঙ্কিং পাওয়ার, এগুলো হচ্ছে সেরিব্রামের কাজ। আর যদি বলে থ্যালামাসের কাজ কি? থ্যালামাসের যেমন হচ্ছে ত্বক দিয়ে যেমন স্পর্শ বা গরম ঠান্ডা, তারপর হচ্ছে জিহ্বার যে আমরা স্বাদ অনুভূতি করি, সেটা হচ্ছে থ্যালামাসের কাজ। আর যদি আমি বলি যদি হাইপোথ্যালামাসের কাজ কি? হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। যেমন আমাদের শরীরের ভিতরে যেমন হচ্ছে ইমোশন, ফিলিংস, তারপর হচ্ছে রাগ, ব্যথা, হাসি, ভালোবাসা ইত্যাদি, এইসব হচ্ছে গিয়ে মানে একটা অনুভূতি আসে না, এইগুলো হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ। এগুলো মনে রেখো তোমরা। আর সেরিব্রামকেই বলা হয় লঘু মস্তিষ্ক বলা হয়, সেরিব্রামকে, সরি ভুল বললাম, সেরিব্রিলামকে লঘু মস্তিষ্ক বলা হয়, সেরিব্রিলামকে। এগুলো মাথায় রেখো, পরীক্ষায় বহুবার দিয়েছে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। নিম্নলিখিত কোন বিক্রিয়া জারণের উদাহরণ নয়? জারণের উদাহরণ নয় কোনটি? 5 নম্বর প্রশ্নের উত্তর করো তোমরা সবাই। এটার উত্তর কী হবে? তাড়াতাড়ি বলো। এটার উত্তর হবে অপশন নাম্বার সি, 2AgCl সমান 2Ag প্লাস Cl স্কোয়ার। যদি এখানে 2AgCl বলেছে, তাহলে 2AgCl এর নামটা কি? এর রাসায়নিক সংকেত তো এখানে দিয়ে দিয়েছে, তাহলে এর রাসায়নিক নামটা কী হবে? এর রাসায়নিক নাম হচ্ছে সিলভার ক্লোরাইড, ঠিক আছে। সিলভার ক্লোরাইডের সাথে এই 2Ag প্লাস Cl মানে Cl2 গঠিত হয়। তাহলে 2Agটা কি? 2Ag হচ্ছে সিলভার আর হচ্ছে ক্লোরিড, মানে সিলভার আর হচ্ছে ক্লোরিন, সিলভার আর এটা ক্লোরিন, আর এটা হচ্ছে সিলভার ক্লোরাইড। আর যদি বলা হয় এটা, তাহলে এটা জারণের উদাহরণ নয়, তাহলে এটা কিসের উদাহরণ? তোমরা জানা থাকলে উত্তর করো। এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়ার উদাহরণ, বা হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশনের উদাহরণ। এটা তোমরা মাথায় রেখো, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়ার একটি উদাহরণ। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। সূর্যলোকের বর্ণালী সংগ্রহের জন্য কাচের প্রিজম ব্যবহার করেন প্রথম কে? এই যে কাচের প্রিজমটা প্রথম ব্যবহার করেছিল, এটি কে করেছিল? ফার্মি, এডিসন, আইজ্যাক নিউটন না আইনস্টাইন? তোমরা 6 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর কী হবে? তাড়াতাড়ি বলো। এটার উত্তর হবে অপশন নাম্বার সি, আইজ্যাক নিউটন প্রথম এটি মানে ব্যবহার করেছিল। যদি বলে তিনি কত সালে এটি প্রথম মানে ব্যবহার করেছিল? তিনি প্রথম 1666 সালে এটি তিনি পরীক্ষা করেছিল, প্রথম 1666 সালে। সালটা মনে রেখো তোমরা। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। এমন একটি
এমন একটি পরিস্থিতি বিবেচনা করুন যেখানে একজন ব্যক্তি একটি গাড়িতে বসে আছেন এবং একটি সরল রেখায় সমগতিতে গাড়িতে চালাচ্ছেন। যদি গাড়িটা হঠাৎ করে বাম দিকে মোড় নেয় তবে ব্যক্তিটি নিম্নলিখিত কোন দিকে ধাক্কা অনুভব করবেন? তাহলে এটা কিসের, যদি বলি এটা একটা কিসের একটা উদাহরণ, এটা একটা কিসের উদাহরণ? এটা একটা জাড্ডের উদাহরণ, ঠিক আছে? নিউটনের প্রথম গতিসূত্র আছে, নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্ড বলা হয়। এটা হচ্ছে ইনার্শিয়া অফ ডিরেকশনের একটা উদাহরণ। ইনার্শিয়া অফ ডিরেকশনের এটা একটা উদাহরণ। 11 নম্বর কোশ্চেন, প্রকৃতিতে হাইড্রোজেন মৌলের কতগুলি আইসোটোপ বিদ্যমান? হাইড্রোজেনের টোটাল তিনখানা, মানে বেশিরভাগ তিনখানা দেখা যায়, ঠিক আছে? তাহলে যদি বলা হয় আইসোটোপ, আইসোটোপ কাদের বলে? যদি আমি বলি হাইড্রোজেন, হাইড্রোজেন যদি এখানে তিনখানা নেওয়া হয়, হাইড্রোজেন তো তিনটে তো আমি বললাম। হাইড্রোজেনের যদি বলা হয় যাদের পরমাণু সংখ্যা সমান আর যাদের ভর সংখ্যা আলাদা তাদেরকে বলা হয় আইসোটোপ। যেমন পরমাণু সংখ্যা আমি এখানে 1 নিলাম, এখানে 1, পরমাণু সংখ্যা 1, পরমাণু সংখ্যা 1, এদের তিনটে তো পরমাণু সংখ্যা 1, আর যাদের ভর সংখ্যা আলাদা, এই যে ভর সংখ্যা আলাদা তাদেরকে আইসোটোপ বলে। আর যে হচ্ছে গিয়ে যে একখানা আইসোটোপ তাদেরকে বলা হয় পেট্রিয়াম। এটা মাথায় রেখো তোমরা, যাদের একটা আইসোটোপ। আর যাদের দুটো আইসোটোপ তাদের বলা হয় ডিউটেরিয়াম। আর যাদের তিনটো আইসোটোপ, মানে তিনটে আইসোটোপ, এদের বলা হয় টিট্রিয়াম, ঠিক আছে? টিট্রিয়াম, এটা মাথায় রেখো, টিট্রিয়াম। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। 10 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগে একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হয়, বস্তুটির সর্বোচ্চ উচ্চতা কত? এই বস্তুটির সর্বোচ্চ উচ্চতা কত? তাহলে এর উত্তর কী হবে? এই অঙ্কটা তোমরা করো। এগুলো পুরো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আমি পুরো বেছে বেছে কোশ্চেনগুলো এনেছি যেগুলো আগামী তোমাদের পরীক্ষাতেও আসতে পারে। তাহলে এর উত্তর কী হবে? তোমরা একটা সূত্র মনে রাখবে, এখানে বলেছে প্রাথমিক বেগ এবং একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হয়। তোমরা একটা সূত্র মনে রাখবে, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2GH। যদি বলে ভি স্কোয়ার, এই ভি স্কোয়ারটা কি? ভি স্কোয়ারটা হচ্ছে শেষ বেগ, ঠিক আছে? মানে কোনো গাড়ি যখন চলাচল করে তখন একটা লাস্টে তো একটা বেগ থাকে শেষের দিকে, সেটা হচ্ছে শেষ বেগ, এই ভিটা হচ্ছে শেষ বেগ। আর ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, মানে প্রথমে যেই বেগটা চলাচল শুরু হয় সেটা হচ্ছে প্রাথমিক বেগ। আর জি এখানে বলেই দিয়েছে, জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে, আর এইচটা হচ্ছে উচ্চতা। তাহলে এটা কি বলতে চাইছে? এটা উচ্চতা ধরতে হবে। তাহলে আমি এটার অঙ্কটা করি। এটা ভি স্কোয়ার মানে হচ্ছে শেষ বেগ, আমাদের মানে শেষ বেগ কোনটি? শেষ বেগ তো কোনো বলা নেই, তাহলে আমি এখানে 0 ধরে নিই। আর প্রাথমিক বেগ আমাদের কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 10কে 100, 100 মাইনাস 2 ইন্টু জি, জি এর মান কত? জি এর মান 10 ধরে নিতে বলেছে। আর আমাদের এইচ এর মান বের হবে, তাহলে এখানে 100 মাইনাস 10 দুগুণী 20 এইচ। তাহলে এইচ সমান সমান কত? এইচ সমান সমান কত? এইচ সমান সমান 100/20 হবে। তাহলে কেটে গেল, তাহলে কত হবে? 5 হবে এটার উত্তর। 5 × 100, অপশন নাম্বার সি হবে এটার উত্তর। বুঝতে পেরেছো তোমরা? সূত্রই সব, সূত্র মনে রাখলে সব কিছু হবে, সূত্র মনে রাখলে সব কিছু হবে। ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2GH। এই জি এর মান মানে কোনো কোনো জায়গায় 9.8ও ধরে নেওয়া হয়। এখানে যেমন জি এর মান দিয়ে দিয়েছে, যদি না দিত তাহলে আমরা 9.8 দিয়ে এটা করতাম, ঠিক আছে? 9.8 পুরো মানে এক্স্যাক্ট ভ্যালু এটার। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। ধাতুর বিক্রিয়াশীলতা ধারা অনুসারে কোন ধাতু জোড়াটি স্থানীয় অবস্থায় পাওয়া যায়? কোন ধাতু জোড়াটি স্থানীয় অবস্থায় পাওয়া যায়? ক্যালসিয়াম এবং অ্যালুমিনিয়াম, সোনা এবং প্ল্যাটিনাম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, না সোডিয়াম এবং পটাশিয়াম? তোমার 13 নম্বর প্রশ্নের উত্তর করো। যে বলেছে ধাতুর বিক্রিয়াশীলতা ধারা অনুসারে কোন ধাতু জোড়াটি স্থানীয় অবস্থায় পাওয়া যায়? তাহলে এর উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, সোনা এবং প্ল্যাটিনাম, এগুলো হচ্ছে প্রাকৃতিক অবস্থায় পাওয়া যায়। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। যদি কোনো বস্তুর অবস্থান একটি অবতল দর্পণের মুখ্য ফোকাস এবং মেরুর মধ্যে থাকে তাহলে গঠিত প্রতিবিম্বটা কী হবে? অবতল দর্পণের মধ্যে ফোকাস এবং মেরুর মধ্যে থাকে তাহলে গঠিত প্রতিবিম্বটি কী হবে? তোমরা এটার উত্তর করার চেষ্টা করো। তোমরা 14 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর হবে অপশন নাম্বার বি, অসৎ, সোজা এবং বর্ধিত হবে। আর তোমরা মনে রাখবে যে অবতল দর্পণে মানে মানে বস্তু সব রকম হতে পারে, ঠিক আছে? সৎ হতে পারে, অসৎ হতে পারে, উল্টো হতে পারে, সোজা হতে পারে, সব রকম হতে পারে অবতলে। আর যদি উত্তলে বলা হয়, উত্তলে খালি মানে দু এক রকম জিনিস হতে পারে। উত্তলে যেমন কাল্পনিক হতে পারে, অসৎ, সোজা, বাদ বাকি আর কিছুই হবে না। যেমন হচ্ছে অবতল দর্পণে আমি বললাম সৎ, অসৎ, উল্টো, সোজা, বড়, তারপরে হচ্ছে গিয়ে ছবি মানে প্রতিবিম্ব ছোট, সব রকম হতে পারে। এটা মাথায় রেখো তোমরা। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। নিম্নলিখিত কোন পদার্থটি প্রদত্ত বিক্রিয়ায় কঠিন অবস্থায় আছে? কোন পদার্থটি প্রদত্ত বিক্রিয়ায় কঠিন অবস্থায় আছে? তোমরা এটার উত্তর করো।
আর তোমরা এই পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর তোমাদের আজকে 12টায় মক আছে, তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে মক দিও 100 নম্বরের। আর তোমরা জানিও যে 100-র মধ্যে কত স্কোর করতে পারলে তোমরা। তাহলে এর উত্তর কী হবে? এখানে বলেছে সোডিয়াম সালফেট আর বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়া, ঠিক আছে? সোডিয়াম সালফেট আর বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে বেরিয়াম সালফেট তৈরি হচ্ছে। তাহলে কোনটি কঠিন অবস্থায় থাকবে? তাহলে এর উত্তর করো তোমরা। এটার উত্তর হবে অপশন নাম্বার বি, ঠিক আছে? বেরিয়াম সালফেট কঠিন অবস্থায় থাকবে বা অর্ধক্ষেপ অবস্থায় থাকবে। এই সোডিয়াম সালফেট এর রাসায়নিক সংকেত কি? এর রাসায়নিক হচ্ছে Na2SO4। Na2SO4 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে বেরিয়াম সালফেট এর BaCl2 এদের যদি বিক্রিয়া ঘটানো যায় তাহলে হচ্ছে এখানে সোডিয়াম ক্লোরাইড বলেছে 2NaCl আর হচ্ছে বেরিয়াম সালফেট BaSO4, ঠিক আছে? এই সবগুলো যদি এই দুটো বিক্রিয়া করা হয়, এই 2NaCl বা একে আমাদের সোডিয়াম ক্লোরাইড, এগুলো হচ্ছে উপরে ভাসবে, ঠিক আছে? এই NaClটা উপরে ভাসবে আর BaSO4টা এটা হচ্ছে নিচে অর্ধক্ষেপ অবস্থায় নিচে চলে আসবে, ঠিক আছে? অর্ধক্ষেপ অবস্থায় মানে নিচে চলে আসবে, নিচে। এটা ভারী, তার জন্য এটা নিচে চলে আসবে। তার জন্য এখানে বলেছে কঠিন অবস্থায় আছে। এই BaSO4 বা বেরিয়াম সালফেট এটা কঠিন অবস্থায় পাওয়া যাবে। চলো পরবর্তী প্রশ্নে যাই। কোন এককটিতে সাধারণত কোনো মৌলের পরমাণু ভর প্রকাশ করা হয়? কোন এককটিতে সাধারণত কোনো মৌলের পরমাণু ভর প্রকাশ করা হয়? কিলোগ্রাম, পাউন্ড, গ্রাম প্রতি মোল না পরমাণুর ভর একক? তোমার 16 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, পরমাণুর ভর একক বা AMU। এটাই হচ্ছে এর একক। পরমাণুর একক হচ্ছে AMU বা এখন ইউ দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট প্রশ্ন তোমাদের সামনে। ইউক্যারিওটেসের কোনটি দ্বিস্তরযুক্ত পর্দা দ্বারা সাইটোপ্লাজম থেকে পৃথক করা হয় এবং এটি কোষের জীবন প্রক্রিয়া পরিচালনা করে? কোষের জীবন প্রক্রিয়া পরিচালনা করে বা কোষের মস্তিষ্ক যাদের বলা হয় তাদেরকে কি বলা হয়? যারা কোষের জীবন প্রক্রিয়া পরিচালনা করে তাদেরকেই তো কোষের মস্তিষ্ক বলবে। তাহলে এটার উত্তর কি হতে পারে? আমি পরীক্ষায় মানে ক্লাসে বহুবার করিয়েছি। রাইবোসোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, নিউক্লিয়াস না প্লাস্টিড? এটার উত্তর হবে অপশন নাম্বার সি, নিউক্লিয়াস হবে এটার উত্তর। আর যদি প্লাস্টিড বলা হয়, প্লাস্টিড আমাদের মানব দেহে দেখা যায় না, প্লাস্টিড হচ্ছে গাছে দেখা যায়। এই প্লাস্টিড হচ্ছে রং মানে মানে যেসব ফলে হচ্ছে রং প্রদান করে। আর রাইবোসোম হচ্ছে প্রোটিন তৈরি করে। রাইবোসোম দুই ধরনের প্রোটিন তৈরি করে। আমি যদি বলি, রাইবোসোম হচ্ছে 80S আর 70S প্রোটিন তৈরি করে। 80S আর 70S। এই 80S হচ্ছে মানে আমাদের যেমন মানব, পশু, পাখি এদেরকে হচ্ছে এদের শরীরে 80S প্রোটিন যায়। আর 70S হচ্ছে কীটপতঙ্গ, মানে যাদের অল্প পরিমাণে প্রোটিন দরকার তাদের শরীরে এই 70Sটা যায়। এটা মাথায় রেখো। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। যদি একটি যন্ত্র 4 সেকেন্ডে 500 জুল কাজ করে তাহলে এর ক্ষমতা কত? 18 নম্বর প্রশ্নের উত্তর করো। যদি একটি যন্ত্র 4 সেকেন্ডে 500 জুল কাজ করে তাহলে এর ক্ষমতা কত? ক্ষমতা তো একটা সূত্র তোমরা মনে রাখবে, P = ওয়াক বাই টাইম। পিটা হচ্ছে ক্ষমতা বা পাওয়ার, ডাব্লুটা হচ্ছে ওয়াক আর টিটা হচ্ছে টাইম। এখানে কি বলেছে? যন্ত্র 4 সেকেন্ডে 500 জুল, মানে 500 জুল কাজ করছে 4 সেকেন্ডে। তাহলে তোমরা পি পাবো, মানে পাওয়ার পাবো। তাহলে এটার উত্তর কী হবে? 4 125-এ 500। তাহলে এটার উত্তর হবে অপশন নাম্বার এ। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই আমরা। যখন কোনো বস্তু ত্বরণহীনভাবে গতিশীল তখন দূরত্ব, সময় এবং গতিবেগের মধ্যে সম্পর্কটি কোনটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? কোনো বস্তু ত্বরণহীনভাবে গতিশীল মানে ত্বরণ নেই, তখন দূরত্ব, সময় এবং গতিবেগের মধ্যে সম্পর্ক কোনটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? তোমরা 19 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর কী হতে পারে? এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, সময় সমান সময় দূরত্ব বাই বেগ, গতিবেগ। সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। চলো নেক্সট প্রশ্ন। ক্ষুদ্রান্তে ভিলাইয়ের কাজ সম্পর্কিত সঠিক বিকল্পটি চয়ন করুন। এই ক্ষুদ্রান্তে যে ভিলাই আছে, ভিলাইয়ের মানে মানে মেন জিনিস কাজ কি? ভিলাইয়ের কাজটা কি? খনিজ পদার্থের নিঃসরণ, শোষণকারী পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি, অ্যাসিড থেকে সুরক্ষা না বর্জনের কাজে সাহায্য করে? 2 নম্বর প্রশ্নের উত্তর করো তোমরা। এখানে যে ক্ষুদ্রান্তে ভিলাই বলেছে, ভিলাই, এই ভিলাইটা আমার কিসের ভাগ? এই ভিলাইটা তো ক্ষুদ্রান্তে দেখা যায়। তোমরা এটা মাথায় রাখবে যে ক্ষুদ্রান্তের টোটাল 3টে ভাগ, ঠিক আছে? ক্ষুদ্রান্তের 3টে ভাগ। কী কী ভাগ? ক্ষুদ্রান্তের হচ্ছে ডিউরেনাম, জেজুনাম আর ইলিয়াম,
ঠিক আছে, এই 3টে ভাগ। আর তোমরা মনে রাখবে যে ইলিয়ামের যে দেওয়ালে যে ছোট ছোট এক ধরনের মানে আঙুলের মতো এক ধরনের জিনিস থাকে, ছোট ছোট, ঠিক আছে, এই হচ্ছে ইলিয়ামের দেওয়ালে যে ছোট ছোট এক ধরনের আঙুলের মতো জিনিস থাকে তাদেরকেই ভিলাই বলে। এটা মাথায় রেখো তোমরা, তাদেরকে হচ্ছে ভিলাই বলে। তাহলে ভিলাইয়ের এখানে কাজ কি হবে? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার বি। ভিলাই হচ্ছে শোষণকারী পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করে। এটা মাথায় রেখো তোমরা, শোষণ করে মানে এরা হচ্ছে শোষণ করে খাবার লিভারে নিয়ে যায় মেনলি। ভিলাইয়ের মেনলি কাজ হচ্ছে কি খাবারটা হচ্ছে যে শোষণ করে, এই শোষণ করে আমাদের লিভারে নিয়ে যায়, এটা হচ্ছে এর মেন কাজ। তাহলে এখানে কী হবে? শোষণকারী পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধিও করে। অপশন নাম্বার বি এটার উত্তর। চলো পরবর্তী প্রশ্ন। আর তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, যারা যারা এখনও আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন থেকে শুরু করে সমস্ত বই পুরো ফ্রিতে দেওয়া হয়, সমস্ত বই। আর আজকে তোমাদের 12টা থেকে মক নেওয়া হচ্ছে, পুরো সম্পূর্ণ ফ্রিতেই সব কিছু নেওয়া হবে এখানে। তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর যারা যারা ভিডিওটি নতুন দেখছো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই, যেখানে বলেছে মূল থেকে পাতায় জল এবং এর মধ্যে দ্রবীভূত খনিজ পদার্থের শোষণ ও উপরের দিকে চলাচলে নিম্নলিখিত কোনটি সাহায্য করে? এই পদার্থের শোষণ ও উপরের দিকে যে চলাচলে নিম্নলিখিত কোনটি সাহায্য করে? বাষ্পমোচন, স্থানান্তর, সালোক সংশ্লেষণ না শ্বসন? 21 নম্বর প্রশ্নের উত্তর করো তোমরা। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার এ, বাষ্পমোচন হবে এটার উত্তর। এই যে আমাদের মূল, এই মূল থেকে যে হচ্ছে গিয়ে পদার্থের শোষণ করে না, এই শোষণ করে খনিজ আর লবণ আর জল, এইগুলো হচ্ছে মানে শোষণ করে মানে আমাদের পাতায় পৌঁছে দেয় এই বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে। এটা মাথায় রেখো। চলো পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কোন ধাতুটি শুধুমাত্র বাষ্পের সাথে বিক্রিয়া করে ঠান্ডা এবং গরম জলের সাথে নয়? শুধুমাত্র বাষ্পের সাথে বিক্রিয়া করে, ঠান্ডা বা গরম জলের সাথে বিক্রিয়া করে না। তাহলে এটার উত্তর কী হতে পারে? ম্যাগনেসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম। তোমরা 22 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর হবে অপশন নাম্বার সি, অ্যালুমিনিয়াম হবে এটার উত্তর। চলো নেক্সট প্রশ্ন। কোন জীবটি কোরকদমের প্রক্রিয়ায় পুনর্জন্ম ক্ষমতা সম্পন্ন কোষ ব্যবহার করে জনন করে? এই কোরকদমের মাধ্যমে যে পুনর্জন্ম ক্ষমতা সম্পন্ন করে যে কোষ ব্যবহার করে যে জনন করে, সেটা কাদের মধ্যে হয়? সেটা লিসম্যানিয়া, ইস্ট, অ্যামিবা না হাইড্রা? তোমরা 23 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, হাইড্রার মধ্যে এই কোরকদম প্রক্রিয়া দেখা যায়। আমি আগের দিন ক্লাসেও তোমাদের করিয়েছি, তার জন্য আর কিছু বলছি না। চলো পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কোনটি একটা বস্তুর একই রকম বৃত্তাকার গতির উদাহরণ? মানে একই রকম বৃত্তাকার গতির উদাহরণ, মানে একই রকম বলতে কি বলেছে? যে বৃত্তাকার মানে একই দিকে যেটা ঘুরেই চলবে, সেটাকে বলা হয় একই রকম বৃত্তাকার গতির একটি উদাহরণ। তাহলে এটা কী হতে পারে? আকাশে উড়ন্ত একটি পাখি, পাখি কি সবসময় কি গোলভাবে ঘুরবে? তা তো না, পাখি লম্বাও ঘুরবে, কখনো বেঁকাও ঘুরবে, ট্রায়াঙ্গেলও হবে। তাহলে এর উত্তর এটা হবে না। একজন ব্যক্তি ফুটপাতে হাঁটছে, এটাও হতে পারে না। পৃথিবীর চারপাশে বৃত্তাকার কক্ষপথে থাকা একটি উপগ্রহ, হ্যাঁ এটা ঠিক। এটা মানে গোল করে তো ঘুরেই যাবে চারিদিকে, তাহলে এটা বৃত্তাকার গতির একটি উদাহরণ। একটা গাড়ি সোজা হাওয়াতে চলছে, এটা হবে না। যদি এখানে বলে যে একটা পাখা ঘুরছে, পাখাটা তো গোল করে ঘুরেই যাবে, এটাও কিন্তু একটা বৃত্তাকার গতির একটি উদাহরণ। এটা মনে রাখবে, পৃথিবীর চারপাশে বৃত্তাকার কক্ষপথ থাকা একটি উপগ্রহ আর পাখার ঘূর্ণন গতি, এটা পাখার ঘূর্ণন, এটা হচ্ছে একটা বৃত্তাকার গতির একটি উদাহরণ। চলো পরবর্তী প্রশ্ন। যদি রক্ত যোগ কলা হয় তাহলে হাড় কী হবে? এই রক্ত হচ্ছে যোগ কলার মাধ্যমে তৈরি, তাহলে হাড় কী হবে? মানে রক্ত যোগ কলার মধ্যে পড়ে, তাহলে হাড়টা কী হবে? পেশিকলা, উপকলা, স্নায়ুকলা না যোগ কলা? 25 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, এটা হচ্ছে একটা যোগ কলার উদাহরণ। এটা মাথায় তোমরা মনে রাখবে, যেখানে কলা বা হচ্ছে টিস্যু, ঠিক আছে, কলার ইংলিশই তো হচ্ছে টিস্যু। যদি বলে টিস্যু কয় ধরনের বা কী কী হতে পারে টিস্যু? তোমরা মনে রাখবে যে টিস্যুর হচ্ছে অধ্যয়নকে বলা হয় হিস্টোলজি বলা হয়, ঠিক আছে, টিস্যুর অধ্যয়নকে হিস্টোলজি বলা হয়। আর এরা হচ্ছে কী দিয়ে তৈরি? এই টিস্যু হচ্ছে গ্রুপ অফ সেল দিয়ে তৈরি, মানে সব মানে আমাদের শরীর তো কি ছোটো ছোটো সেল দিয়ে তো মানে কোষ দিয়ে তো তৈরি, ওই হচ্ছে গ্রুপ অফ সেলকেই টিস্যু বলা হয়। আর টিস্যুর হচ্ছে 4 ভাগ, এটা হচ্ছে মাস্কিউলার টিস্যু, একটা নিউরন টিস্যু, একটা কানেক্টিং, আর একটা এডিপোস টিস্যু, ঠিক আছে। যদি বলে মাস্কুলার টিস্যুর কাজ কি? এটা হচ্ছে মাংসপেশি তৈরি করে। আমাদের শরীরে যে মাংসপেশি আছে 639টি মাংসপেশি, মাংসপেশি তৈরি করে হচ্ছে গিয়ে মাস্কুলার টিস্যু। আর যদি বলে নিউরন টিস্যুর কাজ কি? এটা হচ্ছে আমাদের ব্রেন তৈরি করে, ঠিক আছে, নিউরন টিস্যু। আর এখানে যে কানেক্টিং টিস্যু বা যোগকলা বলেছে, যোগকলা এটা কী করে? এটা আমাদের শরীরে কানেক্ট করার কাজ করে, যেমন হচ্ছে আমাদের মানে ব্লাড, মানে রক্ত, তারপর হচ্ছে গিয়ে হাড়, এসব হচ্ছে তৈরি করে।
আর যেটা আরেকটা আছে এডিপোস টিস্যু, এটা এডিপোস টিস্যুটা কী করে, এটা হচ্ছে চর্বি তৈরি করে, ঠিক আছে, এটা চর্বি তৈরি করে। যেমন আমাদের হাতের তালুতে প্রচুর পরিমাণে চর্বি আছে, আমাদের হাতের তালুতে। আর হচ্ছে তোমরা মনে রাখবে যে উটের কুজ আছে না, উটের কুজে হচ্ছে প্রচুর পরিমাণে চর্বি দেখা যায়, এটা হচ্ছে একটা এডিপোস টিস্যুর একটা উদাহরণ। হাতের তালু আর হচ্ছে উটের কুচ, এই দুটো তোমরা মনে রাখো, এডিপোস টিস্যুর একটি উদাহরণ, মানে দুটো উদাহরণ। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। নিম্নলিখিত কোনটি দ্রুত বৃদ্ধি পায় এবং পরিপক্ক হয়ে ফল তৈরি করে? দ্রুত বৃদ্ধি পায় এবং পরিপক্ক হয়ে ফল তৈরি করে কে? পরাগধানী, পরাগনালী, গর্ভমুণ্ড না ডিম্বাশয়? তাহলে এটার উত্তর কি হতে পারে? তোমরা এটার উত্তর করো। এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, ডিম্বাশয় হবে এটার উত্তর। চলো আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। নিচের কোন ধাতুটি ভূত্বকের মধ্যে মুক্ত অবস্থায় পাওয়া যায়? এই ভূত্বকের মধ্যে মুক্ত অবস্থায় পাওয়া যায় কোনটি? জিঙ্ক, সোডিয়াম, সোনা না অ্যালুমিনিয়াম? তোমরা এটার উত্তর করো তাড়াতাড়ি। এটার উত্তর হবে অপশন নাম্বার সি, সোনা। এটা হচ্ছে ভূত্বকে মুক্ত অবস্থায় পাওয়া যায়, তাছাড়া বাদবাকি আর কিছু পাওয়া যায় না। কোনো কোনো ধাতুই মানে কিছু না কিছুর সাথে মিশ্রণ করে তৈরি করা হয়, এটা মাথায় রেখো। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। অধাতব মৌল বা অধাতু মৌল ব্রোমিনের ভৌত অবস্থা কী? এদের ভৌত অবস্থা কী এই ব্রোমিনের? অধাতু বলেছে, প্লাজমা অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা না কঠিন অবস্থা? তোমরা মনে রাখবে যে ব্রোমিন, এই ব্রোমিন হচ্ছে যে আমাদের সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। ঘরের যে একটা সাধারণ তাপমাত্রা থাকে না, ওই অবস্থাতেও এটা তরল অবস্থায় থাকে। এটার উত্তর হবে অপশন নাম্বার বি, তরল অবস্থা। আর যদি বলা হয়, এখানে তো অধাতব বলেছে, যদি বলা হয় ধাতব, ধাতব মৌল যদি মানে কোনটি যেটি হচ্ছে ঘরের তাপমাত্রায় মানে তরল অবস্থায় থাকে, তাহলে কী হবে? তাহলে হবে পারদ হবে, ঠিক আছে, পারদ বা মার্কিউরি, মানে পারদের ইংলিশে মার্কিউরি। এটা হচ্ছে এই ধাতুটি হচ্ছে ঘরের অবস্থায় তরল অবস্থায় থাকে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাষ্পীভবন প্রক্রিয়ার উপর কী প্রভাব ফেলে? এই পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল বাষ্পীভবন প্রক্রিয়ার উপর কী প্রভাব ফেলে? তোমরা 29 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর কী হতে পারে? অপশানগুলো দেখে তোমরা উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে বাষ্পীভবনও বৃদ্ধি পায়, ঠিক আছে, পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে বাষ্পীভবনও বৃদ্ধি পাবে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। ওয়াশিং সোডার রাসায়নিক গঠন কি বা ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? আমি আগে বহুবার তোমাদের পড়িয়েছি, তোমরা এটা উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার এ, Na2CO3 10 জল, ঠিক আছে, 10 অণু জল, ওয়াশিং সোডা। এর হচ্ছে যদি বলা হয় এর রাসায়নিক নাম কি, যদি বলা হয় এর রাসায়নিক হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। আর এটা হচ্ছে 10 অণু হচ্ছে স্ফটিক জল বলা হয়, ঠিক আছে, এই 10 অণু স্ফটিক জল দ্বারা এটা তৈরি। যদি আমি বলি যদি বেকিং সোডা, বেকিং সোডার রাসায়নিক নাম কি? বেকিং সোডার রাসায়নিক হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। যদি বলে রাসায়নিক সংকেতটা কি, তাহলে হবে NaHCO3, হ্যাঁ NaHCO3 রাসায়নিক সংকেত সোডিয়াম বাইকার্বনেটের। আর একে বেকিং সোডা নামেও এটি পরিচিত, বেকিং সোডা। আর এটা হচ্ছে ওয়াশিং সোডা। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। নিম্নলিখিত কোনটি কিডনিকে মূত্র থলির সাথে সংযুক্ত করে? এই কিডনিকে মূত্রথলির সাথে সংযুক্ত করে কোনটি? মূত্রনালী, পেলভিস, শিশ্ন না গভীনী? তোমরা 31 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর কি হতে পারে? তাড়াতাড়ি বলো। এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, গভীনী হবে এটার উত্তর। চলো পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কোনটি মশাবাহিত রোগ নয়? মশাবাহিত রোগ নয় কোনটি? ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া না টাইফয়েড? তোমরা 32 নম্বর প্রশ্নের উত্তর করো। যদি বলে ম্যালেরিয়া, ম্যালেরিয়া কি? ম্যালেরিয়া হচ্ছে এটা মানে মশাবাহিতই রোগ। এটা হচ্ছে অ্যানোফিলিস মশা আমাদের ছড়ায়, মানে স্ত্রী অ্যানোফিলিস মশা এগুলো হচ্ছে ছড়ায়। আর যদি বলে ডেঙ্গু, এই ডেঙ্গু মানে কোন মশা ছড়ায়? ডেঙ্গু হচ্ছে এডিস মশা ছাড়াও, এটাও একটা মশাবাহিত রোগ। আর চিকুনগুনিয়াও তোমরা মনে রাখবে, চিকুনগুনিয়া হচ্ছে এডিস মশাই ছাড়াই, ঠিক আছে, এই এডিস মশাই ছাড়াই। তাহলে এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, টাইফয়েড হবে এটার উত্তর। আর যদি বলে টাইফয়েড তো এটার যদি বলে টাইফয়েড এটি কী ঘটিত রোগ? টাইফয়েড তো আছে, এখানে কী ঘটিত রোগ টাইফয়েড? তোমরা মনে রাখবে যে টাইফয়েড এটি সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া দ্বারা দূষিত জল ও খাবারের মাধ্যমে এটি মানে ছড়ায়, ঠিক আছে, এই সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া দ্বারা দূষিত জল ও খাবারের মাধ্যমে এটি ছড়ায়, এই টাইফয়েড। চলো পরবর্তী প্রশ্ন। নিচের কোন উক্তিটি সঠিক? ওয়াশিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, আমি একটু আগে বললাম তোমাদের। বেকিং সোডার রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, না, এটার উত্তর হবে অপশন নাম্বার এ, ঠিক, 2 ভুল। বেকিং সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট। তাহলে এটার উত্তর কী হবে?
শুধুমাত্র এক, অপশন নাম্বার বি হবে এটার উত্তর। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। গতির 3টি সূত্র উপস্থাপন করেছিলেন কে? যে গতির যে 3টে সূত্র, প্রথম গতিসূত্র, দ্বিতীয়, তৃতীয় গতিসূত্র, এটি উপস্থাপন কে করেছিল? নিউটন। ঠিক আছে, অপশন নাম্বার ডি হবে এটার উত্তর। যদি বলা হয় যে নিউটন এটি মানে কত সালে এটি মানে তৈরি করেছিল, বা তিনি তো প্রথমে এটি একটা বইয়ে লিখেছিল, যে কোন বইয়ে এটা লিখেছিল যদি বলা হয়, তিনি তোমরা মনে রাখবে তিনি হচ্ছে 1687 সালে তার বিখ্যাত বই ফিলোসোফিয়া ন্যাচারাল প্রিন্সিপিস বইয়ে এটি উল্লেখ করেছিল, প্রিন্সিপিয়া বইয়ে। ঠিক আছে, ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া বইয়ে তিনি এই সূত্র 3টে উল্লেখ করেছিল 1687 সালে। এগুলো মাথায় রেখো। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। নিম্নলিখিত কৌশলগুলির মধ্যে কোনটি মিশ্রণ থেকে কোলেট কণাকে আলাদা করতে পারে? যে কোলাইট কণাকে আলাদা করতে পারে কোনটি? প্রাতন, পরিস্রবণ, বাষ্পীভবন না সেন্ট্রিফিউগেশন? আমি 2-3 দিন আগেই তোমাদের ক্লাসে করিয়েছি যে হচ্ছে মিশ্রণকে দুভাগে ভাগ করে কোন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে এর উত্তর কী হতে পারে? এটার উত্তর হবে অপশন নাম্বার ডি বা ই, সেন্ট্রিফিউগেশন প্রক্রিয়ার মাধ্যমে কোলাইট কণাকে আলাদা করা যায়। চলো পরবর্তী প্রশ্ন। কোন স্থায়ী কলা গাছের লতা ও কাণ্ডের মতো বিভিন্ন অংশকে ভেঙে না ফেলে বাঁকানোর অনুমতি দেয়, যার ফলে গাছের নমনীয়তা দেখা দেয়? তাহলে এটার উত্তর কি হতে পারে? 36 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর হবে অপশন নাম্বার বি, কোলেন কাইমা হবে এটার উত্তর। আর এখানে যে কোলেন কাইমা আছে, এটা কি করে? এটা হচ্ছে খাবার তৈরিতে সাহায্য করে, তোমরা এটা মাথায় রেখো, এটা খাবার তৈরিতে সাহায্য করে। আর এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। নিম্নলিখিত কোনটি পদার্থের অম্লীয় বা ক্ষারীয় প্রকৃতি পরীক্ষা করার জন্য ঘ্রাণগত সূচক? এই ঘ্রাণগত সূচক কোনটি? ভ্যানিলা এসেন্স, ফেনলপ্যাথেনিল, লাল লিটমাস না মিথাইল অরেঞ্জ? তোমরা 37 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর কী হতে পারে? আর তোমরা অবশ্যই আমাদের এখনও যারা টেলিগ্রামে যুক্ত হওনি, অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে যেও। তাহলে এটার উত্তর কী হতে পারে? তোমরা উত্তর করো তাড়াতাড়ি। এখানে যে ঘ্রাণগত সূচক বলেছেন, এই ঘ্রাণগত সূচকটা কি? এই ঘ্রাণগত সূচকটা তোমরা মনে রাখবে যে যেসব পদার্থ অম্ল বা ক্ষারের সাথে মিশ্রিত হয়ে, ঠিক আছে, যেসব পদার্থ অম্ল বা ক্ষারের সাথে মিশ্রিত হয়ে তাদের গন্ধ পরিবর্তন করে, ঠিক আছে, যাদের গন্ধ পরিবর্তন করে তাদেরকে ঘ্রাণগত সূচক বলে। যেমন দু একটা যেমন উদাহরণ বলছি, যেমন পেঁয়াজের রস, ঠিক আছে, এটাও একটা ঘ্রাণগত সূচক। পেঁয়াজের রস, তারপর হচ্ছে ভ্যানিলার রস, তারপর হচ্ছে লবঙ্গ তেল, এগুলো হচ্ছে ঘ্রাণগত সূচকের একটা উদাহরণ। তাহলে এটার উত্তর কী হবে? যেমন একটা ভ্যানিলার রস বা ভ্যানিলার এসেন্স। যদি বলা হয় অম্ল বা ক্ষারীয় দিলে কি হবে? যদি আমি পেঁয়াজের রসে যদি অম্ল বা ক্ষারীয় যদি দিই তাহলে কি হবে? যদি পেঁয়াজের রসে যদি অ্যাসিড প্রয়োগ করা হয়, ঠিক আছে, যদি অ্যাসিড মেশানো হয় তাহলে গন্ধর কোনো পরিবর্তন হবে না, গন্ধ একই থাকবে, পেঁয়াজের রসে গন্ধ থাকবে। আর যদি ক্ষার প্রয়োগ করা হয় তাহলে আর কোনো গন্ধই থাকবে না, মানে গন্ধ চলে যাবে, পেঁয়াজের রসের গন্ধটা চলে যাবে। সেরকমভাবে তাই ভ্যানিলার রসেও তাই, যে অ্যাসিড দিলে হচ্ছে গন্ধর কোনো পরিবর্তন হবে না, গন্ধ একই থাকবে। আর হচ্ছে ক্ষার দিলে গন্ধ উবে যাবে। আর লবঙ্গ তেলেও তাই, বা লবঙ্গ রসেও তাই। ঠিক আছে, এগুলো মাথায় রেখো তোমরা। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। জলের উপরিভাগে একটি শক্ত লোহার দণ্ড স্থাপন করা হয়েছে, যদি লোহার দণ্ডের উপর জলের উপঘাত নিম্নমুখী বলের চেয়ে বেশি হতো তাহলে কি হতো? তোমরা 38 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর কি হতে পারে? লোহার দণ্ড দ্রুত ডুবে যাবে, মানে তাড়াতাড়ি ডুবে যাবে, না লোহার দণ্ড ধীরে ধীরে ডুবে যাবে, না লোহার দণ্ড নিচের দিকে চলতে থাকবে, না লোহার দণ্ড জলের উপরিভাগে ভাসবে? তাহলে তোমরা 38 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, লোহার দণ্ড জলের উপরিভাগে ভাসবে। চলো পরবর্তী প্রশ্ন। কোনটি কোষের অন্তঃকোষীয় পরিবহনের জন্য একটি পথ এবং উৎপাদন পৃষ্ঠ উভয় কাজ করে? একটি পথ এবং উৎপাদন পৃষ্ঠ উভয় কাজ করে কোনটি? প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া না রাইবোজোম? তো 39 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? তোমরা এটার উত্তর করার চেষ্টা করো। এখানে বলেছে পরিবহনের জন্য, ঠিক আছে, পরিবহন। আমি আগের দিনও আগের দিন বলতে 2-3 দিন আগে আমি ক্লাসে করিয়েছি যে হচ্ছে কোষের কোনটি পরিবহনের কাজ করে, কোষের মধ্যে কোনটি পরিবহনের কাজ করে? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে এটার উত্তর। যদি বলে মাইটোকন্ড্রিয়া, এটা পাওয়ার হাউস বলা হয়, কোষের শক্তিঘর বলা হয়। আর রাইবোজোমকে কী বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। আর মাইটোকন্ড্রিয়াকে আমি বললাম। আর নিউক্লিয়াসকে হচ্ছে কোষের মস্তিষ্ক বলা হয়। আর আত্মগতি থলে বলা হয়, লাইসোজোমকে আত্মগতির থলি বলা হয়। এগুলো মাথায় রেখো তোমরা। চলো তাহলে পরবর্তী প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন তোমাদের সামনে। তোমরা এটার উত্তর করার চেষ্টা করো। এখানে বলেছে নিম্নলিখিত কোনটি সোলের উদাহরণ? সলের উদাহরণ কোনটি? তোমরা বুঝতে পেরেছো যে সল কাকে বলে বা সলটা কী দিয়ে তৈরি?
আমি তোমাদের দুই একদিন আগেই ক্লাসে করেছিলাম যে হচ্ছে বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম। তোমাদের মনে আছে যে বিস্তৃত দশা বিস্তার মাধ্যম? বিস্তৃত দশা কি? যা ছড়িয়ে দেওয়া হয়েছে, অল্প পরিমাণে যা ছড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর বিস্তার মাধ্যমটা কি? যে পদার্থ কণাগুলো সেই কণাগুলোর উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে। যে বিস্তৃত দশা যে বিস্তার মাধ্যমের উপরে যে ছড়িয়ে দেওয়া হয়েছে সেটাকে বলা হয় বিস্তার মাধ্যম। আমি ভালোভাবে বলি যে বিস্তৃত দশার একটা উদাহরণ যদি আমি নিই, যেমন জলের ফোঁটা, বিস্তৃত দশা, ঠিক আছে, জলের ফোঁটা। আর বিস্তার মাধ্যম যদি আমি বায়ু বলি, ঠিক আছে, বায়ু, বায়ু হচ্ছে বিস্তার মাধ্যম। তাহলে এদের দুটোর যদি মিশ্রণ তৈরি হয় তাহলে কি তৈরি হবে? এই জলের ফোঁটা আর বায়ুর মিশ্রণের ফলে যে কুয়াশা তৈরি হবে, কুয়াশা, কুয়াশা। তাহলে এখানে অল্প পরিমাণে কোনটি থাকবে? অল্প পরিমাণে, অল্প পরিমাণে তো জলের ফোঁটা থাকবে আর বেশি পরিমাণে তো বায়ু থাকবে। এটাই হচ্ছে বিস্তার মাধ্যম আর এটা হচ্ছে বিস্তৃত দশা। এটা মাথায় রেখো। তাহলে সলের উদাহরণ এখানে কি হবে? তোমরা এটা উত্তর করার চেষ্টা করো। যেমন এখানে বিস্তৃত দশা হবে কঠিন, ঠিক আছে, বিস্তৃত দশা কঠিন, আর বিস্তার মাধ্যম এখানে তরল, কঠিন আর তরল, কঠিন আর তরল। তাহলে এদের যদি বিক্রিয়া করা হয় তাহলে কি হবে? এদের উদাহরণ তো সোল, এদের ফলে তৈরি হবে অপশন নাম্বার এ, মিল্ক অফ ম্যাগনেসিয়া বা কাদাও তৈরি হবে, ঠিক আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া বা কাদা, এই দুটো তৈরি হয়। এই সলের দুটো উদাহরণ, তোমরা এই দুটো উদাহরণ মনে রেখো। আর 40টা প্রশ্ন শেষ হলো। তোমরা অবশ্যই জানিও যে 40টার মধ্যে কতগুলো তোমরা করতে পারলে আর প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো। তোমরা এই প্রশ্নগুলোর উপর বেছে বেছে আনা হয়েছে। তোমাদের আগামী দিনের যেসব এক্সাম আছে, যেমন এএলপি, তারপরে গ্রুপ ডি সামনে, আর 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। ওখানে মানে ওই সব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি। আর যেসব পরীক্ষায় যেমন ইংলিশ, মানে ইংলিশ বলছে কেন, যেসব পরীক্ষায় যেমন মানে সায়েন্স আসে, আমাদের সায়েন্স, যেমন হচ্ছে আমাদের রাজ্যের পরীক্ষা তো মানে বহু মানে এবার অনেক প্রশ্নই দিয়েছে সায়েন্সের প্রশ্ন, তার জন্য তোমরা এই ক্লাসটি করতে পারো। তোমাদের সামনে যেমন কেপি মেন্স আছে, কিছুদিনের মধ্যে হতে পারে। আর তোমরা তাহলে অবশ্যই জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো, কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। আর আমাদের টেলিগ্রামে পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও। এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন থেকে শুরু করে ডেলি ফ্রি মক, সমস্ত চাকরির পরীক্ষার আপডেট, সাপ্তাহিক ফ্রি ফুল মক টেস্ট, যেটা তোমাদের দুপুর 12টা থেকে নেওয়া হবে। তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর যারা যারা ভিডিওটি নতুন দেখছো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি অফ হচ্ছি, সবাই তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আবার কালকে তোমাদের ক্লাস আছে।